এই গল্প শহরের বাইরে একটা ঘন জঙ্গলের, যেখানে লোকেরা বলে যে দুটো মাথা ঢাকা ডাইনি দেখতে পাওয়া যায়, যে লোকেদের রক্ত চষে। সেই জন্য লোকেরা দিনের আলোতেও এই ঘন জঙ্গলে যেতে ভয় পায়। শুভম আর সন্দীপ ফিল্ম দেখে বাড়ি ফিরছিল। আরে আজ তো দারুণ মজা হলো, কতদিন পর পিকচার দেখলাম। কি ভাই, তোর কেমন লাগলো? আরে আমার ভয় লাগছে, এখন জঙ্গলে রাস্তা শুরু হবে। ওই দুটো মাথা থাকা ডাইনি এখানেই জঙ্গলই থাকে। তুই পাগল নাকি? ডাইনি বলে কিছুই হয় না, আর তাও আবার দুটো মাথাওয়ালা ডাইনি, সেটা তো হতেই পারে না। আরে ভাই, তুই এভাবে বলিস না, শুধু নিচে দেখ আর চলতে থাক। আবে ইয়ার, তুই সব সময় ছোট ছোট বিষয়ে ভয় পেয়ে যাস। শুনলি? এখন এটাই বলবি তুই? আরে কোনো জন্তুর আওয়াজ। তুইও না খুব বড় একটা বোকা ছেলে। শুভম নির্ভীক হয়ে চলতে থাকে, আর সন্দীপ ওর পেছনে পেছনে ভয় পেতে পেতে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর গাছ জোরে জোরে নড়তে লাগলো। আরে বাতাস ছাড়াই এই গাছগুলো এত নড়ছে কেন? শুভম খুব বেশি ভয় পেয়ে যায়, হাত পা কাঁপতে শুরু করলো। পালানোর চেষ্টা করলো, পালাতে পালাতে নিচে পড়ে যায়। আবে কি হলো? গাছের ওপরে দেখ, গাছের ওপরে দুটো দুটো মাথাওয়ালা ডাইনি ছিল। আচ্ছা, আমাকে ভয় দেখানো হচ্ছে। চুপচাপ চল, আমি আর ভয় পাবো না। তখনই ঝাড় থেকে একটা কুকুর বাইরে এলো। কুকুরের আঘাত লেগেছিল। কুকুরকে দেখে শুভম আরো ভয় পেয়ে গেল। ওর মাথা থেকে ঘাম ঝরতে লাগলো। নিশ্চয়ই দুটো মাথাওয়ালা ডাইনি কুকুরটাকে কামড়েছে। চুপ কর তুই, কোনো জন্তু জানোয়ার হবে। চল তাড়াতাড়ি চল এখান থেকে, জঙ্গল এবার শেষ হতেই চলেছে। দুজনে তাড়াতাড়ি করে চলতে শুরু করল। গাছও জোরে জোরে নড়তে শুরু হয়। দুজনের নজর গাছের উপরে বসে থাকা দুটো মাথাওয়ালা ডাইনির ওপর পড়ে যায়। ভয় পেয়ে দুজনে পালাতে শুরু করে। ডাইনিও একটা গাছ থেকে অন্য গাছে ঝাঁপ দিতে শুরু করে। ডাইনি গাছ থেকে নিচে নেমে চলে আসে আর নিজের হাত আর পা দুটো দিয়ে পালাতে শুরু করে। আরে এসব কি হচ্ছে? পালো! দুজন বন্ধু চিৎকার করতে করতে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে চলে যায়, আর পেছনে ঘুরে দেখে ওরা দুটো মাথাওয়ালা ডাইনি আর দেখতে পাচ্ছে না। মরতে মরতে বেঁচেছি আজকে। যে দুর্ঘটনা শুভম সন্দীপের সাথে হয়েছে, সেটা তাড়াতাড়ি আগুনের মতো পুরো শহরে ছড়িয়ে গেল। যারা দুটো মাথাওয়ালা ডাইনির ওপর বিশ্বাস অবধি ছিল না, তারাও সন্ধে হওয়ার পর জঙ্গলের আশেপাশেও যেত না। শহরে শঙ্কর নামের একটা বিকলাঙ্গ ছেলে থাকত। শঙ্করকে সব সময় লোকেদের থেকে খারাপ খারাপ কথা শুনতে হতো। আরে এ কি পঙ্গু ছেলেকে জন্ম দিয়েছিস তুই? না কিছু করতে পারে, ব্যাস শুধু ঘরে বসে বসে জানোয়ারদের মতো খেতেই থাকে। এইভাবে কি কেউ বলে নিজের ছেলেকে? না মা, বলতে দাও। আমি পঙ্গু, এটাই তো সত্যি। হ্যাঁ, এটাই সত্যি। কোথাও গিয়ে তুই সত্যিই মরে যাস না কেন? ভগবান করুক ওই দুটো মাথাওয়ালা ডাইনি তোকে খেয়ে নিক, অন্তত তার তো পেট ভরবে। তুমিও না, তখন থেকে যা মুখে আসছে তাই বলে চলেছ। সেই রাতে শঙ্কর ঘর থেকে জঙ্গলের দিকে হেঁটে চলে যায়, যেখানে লোকেরা সকালেও যেতে ভয় পায়। দুটো মাথাওয়ালা ডাইনি, চলে আয়, আমাকে খেয়ে নে, আমি এখানেই আছি, খেয়ে নে আমাকে। অনেকক্ষণ সময় কেটে গেল, কিন্তু তবুও কেউ এলো না। মনে হচ্ছে দুটো মাথাওয়ালা কোনো ডাইনি নেই, লোকেরা এমনি শুধু ভয় দেখায়। যদি হতো
তাহলে এতক্ষণ আমি মরে যেতাম। তখনই জঙ্গল থেকে কারোর হাঁটার আওয়াজ শুনতে পাওয়া গেল। শঙ্কর ভয় পেয়ে পেছনে ঘুরে তাকায়। কে ওখানে? অন্ধকার হওয়ার কারণে শঙ্কর কিছুই দেখতে পেল না, শুধু লাল চোখ দেখতে পেল। আর সেই চোখ শঙ্করের কাছে এগিয়ে আসছিল। শঙ্কর ভয় পেয়ে কাঁপতে শুরু করে। যখনই ওই চোখ ওর সামনে চলে এলো, ও ভয় পেয়ে নিচে পড়ে যায়। শঙ্করের সামনে দুটো মাথাওয়ালা ডাইনি দাঁড়িয়ে পড়ল। আমি ভয় পাবো না, আমার এই পৃথিবীতে থেকে কি লাভ? আমায় মরে যাওয়া উচিত। দুটো মাথাওয়ালা ডাইনি আমাকে মেরে দে। দুটো মাথাওয়ালা ডাইনির চোখ লাল হয়ে যায়। ওর দুটো মাথা খুবই ভয়ঙ্কর দেখতে লাগলো। এটা দেখে যে কারোর আত্মা কেঁপে উঠবে। আমি আজ অব্দি কারোর প্রাণ নিইনি, তাহলে তোকে কেন মারবো? কিন্তু সবাই তো এটাই বলে, দুটো মাথাওয়ালা ডাইনি সবার নাকি রক্ত চুষে নেয়। আমি রক্ত চুষি না, শুধু লোকেদের ভয় দেখাই। কিন্তু কেন? কারণ আমি একা থাকতে চাই জঙ্গলে, শান্তিতে। কিন্তু আমি কখনো কারোর প্রাণ নিইনি। তুই কেন মরতে চাস? ছোটবেলা থেকেই আমি পঙ্গু, কোনো কাজের নই, মেরে দাও আমাকে। আমিও দুটো মাথা নিয়ে জন্ম নিয়েছিলাম। সবাই আমাকে দেবীর মতো পুজো করত। যখন 16 বছরের হলাম, তখন একটা তান্ত্রিক আমাকে অপহরণ করে নিল আর আমার বলি চড়িয়ে দিল নিজের শক্তি বাড়ানোর জন্য। ওই তান্ত্রিকের শক্তি তো বাড়লো না, কিন্তু আমি না মরতে পারলাম না বেঁচে থাকতে পারলাম। আমি এখানেই রয়ে গেলাম, এই জঙ্গলে। আর আজকে দুটো মাথাওয়ালা ডাইনির নামে যারা আমাকে জানে, সেই সব লোকেরাই আমাকে আগে দেবীর মতো পুজো করত। তোমার সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু তুমি খারাপ নও। আমি সবাইকে এটা অবশ্যই বলবো। কেউ বিশ্বাস করবে না। মরে যাওয়ার পর লোকেরা কাউকে মনেও রাখে না। লোকেরা স্বার্থপর হয় আর স্বার্থপরই থাকবে। তুই আমার কথা ছাড়, নিজের জীবন গড়ে তোল। তোর কাছে লম্বা জীবন আছে বন্ধু। আমি বাঁচতে চেয়েছিলাম, ওই তান্ত্রিক আমাকে বাঁচতে দিল না। তোর কাছে সুযোগ আছে, আনন্দে কাটা তোর জীবন, চলে যা। ডাইনি এইটুকু বলে উধাও হয়ে গেল। দুটো মাথাওয়ালা ডাইনির গল্প শঙ্করকে খুব শক্তি দিল। ও ঠিক করে নিল যে ও জীবনে সার্থক করবে, আর এই কথা ভেবে জঙ্গল থেকে চলে যায়। আজকেও দুটো মাথাওয়ালা ডাইনি লোকেদেরকে ভয় দেখায়। সে চায় না যে কেউ তার জঙ্গলে আসুক। একটা খুবই বিখ্যাত হিল স্টেশন ছিল। সবাই এখানে দূর দূর থেকে ঘুরতে আসতো। এই হিল স্টেশনে খুব ভিড় জমা হতো, কিন্তু এখন একেবারে জনশূন্য হয়ে থাকে, যেন এটা কোনো একটা কবরস্থান। আর এটার কারণ হলো অন্ধ ডাইনি। সেই জন্য কেউ এই রাস্তা দিয়ে পার হয় না। কিন্তু যখন ভাগ্যটাই খারাপ হয়, তখন মানুষ কি করবে? রাহুল নিজের স্ত্রী সুমনার সঙ্গে গাড়িতে বসে এই রাস্তা দিয়েই যাচ্ছিল, আর হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। না না, এখানে যেন গাড়ি খারাপ না হয়। চল 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 চল। কি না না, তোমার সাথে তোমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে। আরে চুপ করো, আগে তো এই গাড়ি, আর এখন তুমি। তোমার সাথে যখনই বাইরে যাই তখনই কিছু না কিছু খারাপ হয়ে যায়। এমনিতে তুমি জানো তো রাহুল, এখানে অন্ধ ডাইনি থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি।
ওই অন্ধ ডাইনি লোকেদেরকে মেরে ফেলে। এখন চুপচাপ আমার কথা শোনো আর গাড়ি থেকে বেরিয়ে যাও, এখানে আমাদের প্রাণের ভয় আছে। দুজন গাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো। দুজন স্বামী স্ত্রী দেবী মায়ের মন্দিরে গিয়ে পৌঁছে যায়। হেঁটে হেঁটে দুজনেই ক্লান্ত হয়ে গেছিল। ওরা মন্দিরের বাইরে গিয়ে বসে পড়ে, আর কি জানি কখন দুজনেই ঘুমিয়ে পড়ল। সুমনার কিছুক্ষণ পর চোখ খুলল। ও তখন হিল স্টেশনের ওপরে ছিল, আর ঠিক ওর সামনে অন্ধ ডাইনি দাঁড়িয়েছিল। এটা দেখে সুমনা চিৎকার করতেই যাচ্ছিল, আর তখনই রাহুল সুমনার মুখ বন্ধ করে দেয়। চিৎকার করো না, ওই অন্ধ ডাইনি আমাদের দুজনকে দেখতে পাবে না। রাহুল, আমরা আমরা ওপরে কি করে এলাম? আমি জানি না, শুধু আমাদের এখান থেকে পালাতে হবে। অন্ধ ডাইনি অন্যদিকে তাকিয়েছিল। দুজন এখান থেকে পালানোর চেষ্টা করছিল, আর তখনই অন্ধ ডাইনি পায়ের আওয়াজ শুনতে পেয়ে যায়। ডাইনি দুজনের পেছনে দৌড়তে লাগলো। ওরা দুজন ভুল দিকে দৌড়তে দৌড়তে পাহাড়ের একটা ধারে এসে পৌঁছে যায়। সামনে গর্ত আর পেছনে অন্ধ ডাইনি। দুজনে জোরে জোরে হাঁপাচ্ছিল। ভয়ের চোটে ওদের হাত পা থর থর কাঁপছিল। রাহুল, আমি 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 মরতে চাই না, আমার খুব ভয় লাগছে, আমি মরতে চাই না রাহুল। চুপ চুপ, কিচ্ছু হবে না। কিছুক্ষণ দুজনে ওখানেই বসে রইল, কোনো রকম নড়াচড়া না করে। অন্ধ ডাইনি এখানে ওখানে হাত মারল। দুজন তার হাতে এলো না, তখন সে ফিরে যেতে লাগলো। তখনই সুমনা জোরে একটা নিঃশ্বাস ফেলল। ডাইনি আবার ওদের দিকে মুড়ে যায়। আরে ও জানতে পেরে গেছে যে আমরা এখানে আছি। একটা কাজ করো, আমি ওকে ব্যস্ত রাখবো। যখন ও সামনে আসবে তখন তুমি পালিয়ে যেও নিচে, ঠিক আছে? দুজন আলাদা আলাদা দিকে মুড়ে যায়। রাহুল যখনই পালাতে লাগলো, অন্ধ ডাইনি রাহুলের গলা ধরে ওকে হাওয়ায় তুলে নেয়। রাহুলকে এই অবস্থায় দেখে সুমনা জোরে চিৎকার করে ওঠে, রাহুল! অন্ধ ডাইনি রাহুলকে মেরে সুমনাকে হিল স্টেশন থেকে ধাক্কা দিয়ে দেয়, আর তারপর রাহুলের লাশটাকেও নিচে ফেলে দেয়। পরের রাতে রাহুলের ভাই একটা তান্ত্রিকের কাছে এসে পৌঁছয়। ওই অন্ধ ডাইনি আমার দাদার বৌদির প্রাণ নিয়ে নিল। আমি ওই ডাইনিকে ছাড়বো না। তোমার যত টাকা লাগবে আমি দেব, শুধু ওই ডাইনিকে শেষ করে দাও। ঠিক আছে, চল, আজকে ওই অন্ধ ডাইনির অস্তিত্ব একেবারে ঘুচিয়ে দেব। দুজনে পাহাড়ের উপরে গিয়ে পৌঁছয়। সন্দীপ পাথরের ওপর রক্ত দেখে কাঁদতে শুরু করে। তখনই সন্দীপের সামনে অন্ধ ডাইনি চলে আসে। সন্দীপ ডাইনিকে দেখে ভয় পেয়ে যায়। তুই? আমি তোকে ছাড়বো না। আমার দাদার বৌদির খুন করেছিস তুই, তোকে তো আমি মেরেই ফেলবো। অন্ধ ডাইনি সন্দীপকে হাওয়ায় তুলে নিল। তখনই তান্ত্রিক কিছু মন্ত্র পড়তে শুরু করলো। অন্ধ ডাইনি, ওকে কিছু করবে না, না হলে তোমাকে শেষ করে ফেলবো। তান্ত্রিকের মন্ত্রের প্রভাব ডাইনির ওপর দেখা যাচ্ছিল। ডাইনি সন্দীপকে ছেড়ে দিল। তারপর তান্ত্রিক ডাইনির আশেপাশে একটা ঘেরা বানিয়ে দিল, যে ঘেরা থেকে ডাইনি বাইরে বেরোতে পারছিল না। তান্ত্রিক, আমায় যেতে দে, আমি তোকে কিচ্ছু করব না। না, যেতে দেব না। তুই আজ অব্দি জানি না কত অসহায়দের প্রাণ নিয়ে ফেলেছিস। ওদের সবার পরিবারের জন্য আমি তোকে শেষ করে ফেলবো। এটাকে তুই এর দাদার বৌদিকে কাল রাতে মেরেছিলি, ভুলে গেলি? ওরা তোর কি ক্ষতি করেছিল? কেন মেরেছিস তুই ওদেরকে? এটা আমার জায়গা,
আমি এখানে থাকি, আর আমার কারোর আশাটা ভালো লাগে না। যে এখানে আসবে তুই তাদের মেরে ফেলবি? হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলবো, যেভাবে ওরা সবাই আমাকে মেরেছিল। কারা মেরেছিল? আমিও বাকিদের মতোই হিল স্টেশনে ঘুরতে এসেছিলাম। কিছু ছেলে আমার পিছু করছিল। ওরা আমাকে একা পেয়ে ধরে নেয় আর আমাকে ধরে ওপরে নিয়ে যায়। আমি চেঁচাতে থাকলাম, চিৎকার করতে থাকলাম, কেউ আমার সাহায্য করেনি। ওই ছেলেগুলো আমার ধর্ষণ করলো। আরে একে পাহাড় থেকে নিচে ফেলে দে, কেউ কিছু জানতেও পারবে না। ওই ছেলেগুলো নিজের অপরাধ লুকোনোর জন্য আমাকে জ্যান্ত অবস্থায় পাহাড় থেকে নিচে ফেলে দিল। তখন থেকে আমি এখানেই থাকি, ডাইনি হয়ে। এখন এটাই আমার ঘর। এখানে যে কেউ আসবে আমি তাদেরকে মেরে ফেলবো, মেরে ফেলবো। বল তান্ত্রিক, আমার কি ভুল ছিল? আমাকে কেন মারা হলো? তান্ত্রিক ডাইনির কথা শুনে মন্ত্রের জপ করা বন্ধ করে দেয়। ডাইনি সুযোগ পেয়ে তান্ত্রিকের গলায় হামলা করে দেয়। তান্ত্রিক আবার মন্ত্র পড়ার চেষ্টা করে, কিন্তু এখন সে কিছুই করতে পারত না। আর তারপর ডাইনি তান্ত্রিককে মেরে ফেলল। এই হিল স্টেশন শুধু আমার, কেউ এখান থেকে বেঁচে পালাতে পারবে না। সন্দীপ পেছনে তাকিয়ে তাকিয়ে সামনে দৌড়চ্ছিল। অন্ধ ডাইনি সন্দীপের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর ওর গলাটা টিপে ধরে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ডাইনি সন্দীপের গলা ছেড়ে দেয় আর ও মাটিতে পড়ে যায়। আর তখনই ডাইনি নিজের পা দিয়ে সন্দীপের মাথাটা কুচলে দেয়। এই হিল স্টেশনটা শুধু আমার, এখানে যে কেউ আসবে মারা পড়বে। অমিত আর সরিতা বিয়ের পর প্রথমবার সরিতার গ্রাম ধৌলপুর গ্রামে যাচ্ছিল। অমিতের কাজ বিদেশে হওয়ার কারণে ওদের দুজনের এখানে আর আসা হয় না। সেই জন্য সরিতা নিজের বিয়ের 15 বছর পরে ট্রেনে বসে নিজের গ্রামে যাচ্ছিল। সরিতার মেয়ে রশনিও ওদের সঙ্গে প্রথমবার নিজের দিদার বাড়িতে যাচ্ছিল। আজ এত বছর পর গ্রামে যাচ্ছি, জানি না ওখানে কত কিছু বদলে গেছে। ওখানে সবাই আমাদেরকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। বিয়ের পর আমরা কখনো গ্রামে আসার সুযোগ পাইনি। ভালো করেছো তুমি যে কাউকে বলোনি যে আমরা গ্রামে আসছি। অমিত সরিতার ট্রেন কোনো কারণে লেট হয়ে যায় আর ওদের গ্রামে পৌঁছোতে রাত হয়ে যায়। ধলপুর গ্রামের স্টেশন একেবারে খাঁ খাঁ করছিল। ওখানে একটাও মানুষ ছিল না। দ্রুত গতিতে হাওয়া চলছিল আর আকাশ থেকে বাজ পড়ছিল। এখন তো সবে 11:30টাই বেজেছে, কিন্তু গ্রাম এত খাঁ খাঁ করছে যেন এখানে কেউই থাকে না। এখানে কোনো অটো রিক্সাও পাওয়া যাবে না। আমাদের এখান থেকে পায়ে হেঁটেই বাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আবহাওয়া ঠিক লাগছে না। বৃষ্টি শুরু হলে কিন্তু আর যেতে পারবো না। 3 জন পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে যায়। চারিদিকে জনশূন্য আর অন্ধকার। জোরে জোরে বাতাস বয়ে চলেছিল আর বিদ্যুৎ পড়ে যাচ্ছিল। তখনই রোডের ধারে ওরা একটা ট্যাক্সিওয়ালাকে দেখতে পেল, যে নিজের ট্যাক্সিতে ঘুমোচ্ছিল। আমি এই ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলি। অমিত ট্যাক্সিওয়ালার কাছে গিয়ে তাকে জাগিয়ে দিল। ও দাদা, আরে ও ট্যাক্সিওয়ালা দাদা, আমরা আসলে ধৌলপুর গ্রামে যাব।
মনে হচ্ছে আপনারা এই গ্রামে নতুন এসেছেন। আপনি জানেন না, আজ অমাবস্যার কালো রাত। আজকের রাতে এই গ্রামে একটা মানুষ নিজের নিজের ঘর থেকে বাইরে বেরোয় না। আজ মৃত্যুর বিপদ বেশি থাকে। হোয়াট রাবিশ! আগে তো এরকম কিছু ছিল না। এই ট্যাক্সিওয়ালাটা বেশি টাকা নেওয়ার জন্য আমাদের ভয় দেখাচ্ছে। ঠিক আছে, তোমাকে এখান থেকে যাওয়ার জন্য কোনো দরকার নেই। এই নাও টাকা। আমাদের শুধু ট্যাক্সি এক রাতের জন্য দিয়ে দাও। কাল সকালে অ্যাড্রেসে এসে তুমি নিজে ট্যাক্সি নিয়ে চলে যেও। ঠিক আছে, কিন্তু তবুও আমি আপনাকে একটা বিনামূল্যে পরামর্শ দেব। গ্রামের উত্তর দিকে যে কুয়োয়া রয়েছে তার কাছে যেন ভুলেও কখনো না যান। আর যদি কেউ আপনাকে পেছন থেকে আওয়াজ দেয় তাহলে পেছনে ঘুরে একদম দেখবেন না। অমিত নিজের সব জিনিস ট্যাক্সিতে রেখে দিয়ে নিজে ট্যাক্সি ড্রাইভ করে ঘরের দিকে বেরিয়ে পড়ল। আমি এখান থেকে একটা শর্টকাট রাস্তা জানি। ওই রাস্তা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। কিন্তু ওই রাস্তাটা গ্রামের কুয়োর সামনে দিয়ে যায়। কি ভাই, তুমি এই কথায় বিশ্বাস করতে লাগলে? না, এইসব ট্যাক্সিওয়ালা আমাদের ভয় দেখানোর জন্য বলছিল। অমিত সরিতার কথা মতো বলা রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। যখনই তাদের গাড়ি গ্রামের কুয়োর কাছে পৌঁছলো, গাড়ির নিচে একটা পাথর এসে গেল আর গাড়ি কুয়োর কাছে গিয়ে ধাক্কা খেয়ে গেল। ওই কুয়োর ভেতরের জল জোরে জোরে ধাক্কা খেতে লাগলো, যেন ওই কুয়োর মধ্যে কেউ ঢেউ খেলাচ্ছে। তোমরা সবাই ঠিক আছো তো? মনে হয় চাকার নিচে কোনো পাথর এসে গেছিল। আমার এমন মনে হলো যেন এখানে কেউ দাঁড়িয়ে আছে। তখনই সরিতার নজর কুয়োর কাছে দাঁড়ানো নিজের ছোটবেলার বন্ধু সত্যজিতের ওপর পড়ে যায়। আরে সত্যজিৎ, কেমন আছো তুমি? তুমি তো মোটেই বদলাওনি। আর এই গ্রামটা তো খাঁ খাঁ করছে কেন? আর তুমি এখানে একা কি করছো? অমাবস্যার কালো রাত, এই রাতকে মৃত্যুর রাত বলা হয়। আজকে কেউ বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে। সরিতাকে সত্যজিতের কথাগুলো খুব আজব মনে হলো। ওরা দুজন ওখান থেকে তাদের বাড়ির জন্য বেরিয়ে পড়ে আর কিছুক্ষণ পরেই তাদের বাড়িতে পৌঁছে যায়। কিছুক্ষণ গেটে দাঁড়িয়ে থাকার পর সরিতার মা শান্তা হাতে মশাল নিয়ে গেট খুলে দিল। আরে মা, তুমি এটা কি করছো? আমাদেরকে মারার কথা ভাবছো নাকি? তোমরা এত রাত্রে, তাও আবার আজকে অমাবস্যার রাত্রে? এইসব সরিতার আইডিয়া ছিল আপনাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই অমাবস্যার রাতের নাম কেন জপে যাচ্ছে পুরো গ্রামটা? যাকেই দেখি অমাবস্যার রাত বলে আমাদের ভয় পাইয়ে দেয়। শান্তা সবাইকে তার বাড়ির ভেতরে নিয়ে যায়। তুমি জানো না তোমার বিয়ের পরে এই গ্রামে কি কি ঘটে গেছে। অনেকেই নিজেদের প্রাণ হারিয়ে ফেলেছে। আমাদের বাবার প্রাণও এই অমাবস্যার কালো রাত নিয়ে নিয়েছে। রাস্তায় সত্যজিতের সাথে দেখা হয়েছিল। ও এরকমই কথা বলছিল। কি বললে তুমি? সত্যজিতের সাথে দেখা? হ্যাঁ, গ্রামের পুরনো কুয়োর কাছে। কিন্তু আপনি ওর নাম শুনে এত অবাক হলেন কেন? কারণ আজ থেকে 15 বছর আগে ওর মৃত্যু হয়ে গেছে। সত্যজিৎ ওই কুয়োতে পড়ে মরে গেছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সরিতা কিছুই বুঝতে পারছিল না যে ও যাকে কুয়োর কাছে দেখেছিল ও আসলে কে ছিল। এখনো কাউকে ছাড়বে না। তোমরা আজকের রাতে এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছো। তোমরা কেউ বাড়ির বাইরে পা রাখবে না। সবাই নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু রিয়ার ঘুম ধরছিল না। ওর চোখের সামনে সেই কুয়োর কথাগুলো ঘুরে বেড়াচ্ছিল। সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন রিয়া
একলাই ওই কুয়োর দিকে এগোতে লাগলো। জোরে জোরে গেটের ধাক্কার আওয়াজ শুনে সরিতার চোখ খুলে যায়। রিয়া, রিয়া, রিয়া কোথায় চলে গেল? তখনই সরিতা দেখল যে রিয়া ওই কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে। সরিতাও ওর পেছনে পেছনে কুয়োর দিকে এগিয়ে যেতে লাগে। রিয়া, রিয়া দাঁড়াও, ওদিকে যেও না। রিয়া। রশনি ওই কুয়োর কাছে পৌঁছে তাতে লাফাবে বলে ভাবছিল, ঠিক তখনই সরিতা পেছন থেকে এসে ওকে ধরে ফেলে। তখনই কুয়োর ভেতরের দেওয়াল থেকে বিড়ালের মতো চলতে চলতে সত্যজিৎ বের হলো। সরিতা ওকে দেখে খুব ভয় পেয়ে যায়। তুমি আমার বাচ্চাকে কেন মারতে চাইছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার ছোটবেলার বন্ধু ছিলে। সত্যজিৎ সরিতাকে ধাক্কা মেরে দেয় আর রিয়াকে নিজের সঙ্গে কুয়োর ভেতরে নিয়ে চলে যায়। সরিতা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরের দিন যখন ওর জ্ঞান ফিরে যায়, তখন কুয়োর বালতির দড়ি দিয়ে রিয়া কুয়োর কাছে উল্টো দিকে ঝুলেছিল। তোমরা দুজনে এখানে এই অবস্থায় কি করে পৌঁছলে? আমি পরিষ্কার বলে দিয়েছিলাম কেউ বাড়ি থেকে বাইরে বেরোবে না। রিয়া, রিয়া, এই অবস্থা কি করে হলো? রিয়া, ওই সত্যজিৎ রিয়াকে নিজের সাথে কুয়োতে নিয়ে লাফিয়ে পড়েছিল। সবাই সরিতা আর রিয়াকে নিয়ে ঘরে চলে যায়। রিয়ার খুব জ্বর হয়ে গেল। সরিতা শান্তাকে সত্যজিতের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে। এসব কি হচ্ছে? সত্যজিৎ তো আমার কত ভালো বন্ধু ছিল, ও হঠাৎ আমাদের প্রাণের শত্রু কেন হয়ে গেল? ও আমার বাবার প্রাণ কেন নিয়েছিল? সত্যজিৎ ছোটবেলা থেকে তোমাকে খুব ভালোবাসতো। ও সব সময় তোমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা এই বিয়ের বিরুদ্ধে ছিল। ও শহরে গিয়ে তোমার বিয়ে অমিতের সঙ্গে করিয়ে দিল। এই জন্য সত্যজিৎ পাগল হয়ে গেল। আরেক অমাবস্যার রাতে ওই কুয়োতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। কি? এই জন্য ও আমার বাবার প্রাণ নিয়ে নিল আর আমাদেরও প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তোমরা সবাই আজকেই এই গ্রাম থেকে দূরে চলে যাও, এখানে তোমাদের প্রাণ বিপদে রয়েছে। সরিতা, অমিত আর রিয়া সেই দিনই ওই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সত্যজিতের আত্মা যে কোনো অবস্থায় তাদের এই গ্রাম ছেড়ে যেতে দিতে চাইছিল না। তারা সবাই গাড়িতে বসে স্টেশনের দিকে বেরিয়ে পড়ল। তখনই সরিতা গাড়ির আয়নায় দেখতে পেয়ে গেল সত্যজিৎ তাদের সঙ্গে ওই গাড়িতেই বসে আছে। আর এটা দেখে ও জোরে চিৎকার করতে শুরু করে। সত্যজিৎ, সত্যজিৎ এখানেই আছে, আমাদের সাথে গাড়িতেই আছে। ও আমাদের মধ্যে কাউকে ছাড়বে না, মেরে ফেলবে। ও তোমার পেছনে কেন পড়ে রয়েছে? এতে তোমার কি ভুল? আরে তুমি তো এটা জানতেও না যে ও তোমাকে ভালোবাসতো। তখনই রিয়া হঠাৎ করে উঠে পড়ে আর গাড়ি থেকে বেরিয়ে কুয়োর দিকে দৌড়তে লাগলো। সরিতা আর অমিত তার পেছনে যেতে লাগলো। রিয়া কুয়োর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সত্যজিৎ, তোমার শত্রুতা আমার সঙ্গে, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। রিয়া অজ্ঞান হয়ে ওখানেই নিচে পড়ে যায়। আমাকে সরিতাকে আলাদা করতে চাও তো, কিন্তু আমি তোমার এই ইচ্ছেটাকে পুরো হতে দেব না। সত্যজিৎ অমিতকে হাওয়ায় তুলে দিয়ে দূরে ছুঁড়ে দেয়। আমি আজ পর্যন্ত তোমার অপেক্ষা করে বসে আছি, কিন্তু তুমি আমার কখনো হতে পারবে না। তোমার হৃদয় অন্য কারোর রাজত্ব। আমি তোমাকে মোটেই ঠকাইনি,
আমি তোমার এই প্রেমের ব্যাপারে কিছুই জানতাম না রামানন্দ। আমি নিজের জীবনে অমিতকে ভালোবেসেছি। সত্যজিৎ কুয়োর জলে চিরকালের জন্য উধাও হয়ে গেল। সত্যজিৎ ওই গ্রামটা ছেড়ে চিরকালের জন্য ওখান থেকে চলে যায়। অমিত আর সরিতা রিয়াকে নিয়ে ওই গ্রাম থেকে চিরকালের জন্য বেরিয়ে চলে যায়। বিনোদ, রিয়া, অমিত আর দুর্গা একসাথে কলেজে পড়ত। এই চারজনের মধ্যে খুবই গাঢ় বন্ধুত্ব, আর চারজন সব সময় একই সাথে থাকে। পুরো কলেজে এই চারজনের বন্ধুত্বের বিষয়ে খুব চর্চা হয়। কিছুদিনের মধ্যেই অ্যানুয়াল ফাংশন হতে চলেছে, এইবারও তো আমরা ধামাল করে দেব। মনে আছে আগের বারে আমরা কত মজা করেছিলাম? ফেস্টের আয়োজন করা, বন্ধুদের সঙ্গে কলেজে ঘোরা, আর ভোরে ভোরে নিজেদের ফটোস তোলা। অ্যানুয়াল ফেস্ট প্রতিবারেই অনেক স্মৃতিকে সামনে নিয়ে আসে। চারজন পুরো জোশের সঙ্গে অ্যানুয়াল ফেস্টের আয়োজন করতে লেগে পড়ে। কিন্তু এইবার অ্যানুয়াল ফেস্ট তাদের কলেজে না হয়ে অন্য একটা শহরে ঠিক করা হয়েছিল, যে কারণে সবাইকে কলেজের পক্ষ থেকে অন্য শহরে সঙ্গে নিয়ে যাওয়া হলো। বাহ, কি সুন্দর কলেজটা! আমি আজ পর্যন্ত এত বড় কলেজ কখনো দেখিনি। মানে দারুণ মজা হবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এখানের সব প্রতিযোগিতায় আমাদের কলেজই জিতবে। চারজন ওই কলেজেই রয়ে যায়, আর চারজন নিজেদের পারফরমেন্সের তৈরি শুরু করে দিল। চারজন মিলে একটা ড্রামা পারফর্ম করছিল, যে কারণে তাদের পরের দিন থেকে প্র্যাকটিস করার জন্য সেখানে যেতে হতো। আরে ভাই, এত বড়ই কলেজটা, আমি বুঝতে পারছি না এখানে ড্রামা রুম কোনটা। চলো কাউকে গিয়ে জিজ্ঞেস করে নি। এই অমিত আর বিনোদ কোথায় রয়ে গেল? তুমি একদম চিন্তা করো না, ওরাও চলে আসবে। রিয়া আর দুর্গা ড্রামা রুম খোঁজার জন্য চলে যায়, কিন্তু ওরা ওখানে আশেপাশে কোথাও ড্রামা রুম দেখতে পায় না। তখন গিয়ে ওরা একটা ঘরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওই ঘরের ওপরে ড্রামা রুম লেখা ছিল, কিন্তু ওখানে তালা লাগানো ছিল। ড্রামা রুম তো এটাই, কিন্তু এখানে তালা কেন লাগানো রয়েছে কি করে জানবো? আরে ঘরের অবস্থা দেখে এমন মনে হচ্ছে যেন অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে। রিয়া আর দুর্গা জানালায় লাগানো কাঁচ থেকে ওই ঘরের ভেতরে উঁকি মারে। ওখানে অনেকগুলো ম্যানিকুইন পড়েছিল, আর ড্রামার জন্য কস্টিউমও ছিল। কিন্তু ওই ঘরের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন অনেক বছর ধরে সেটা বন্ধ পড়ে রয়েছে। তখনই ঘরের ভেতর থেকে হঠাৎ একটা ম্যানিকুইন এসে জানলার ওপর পড়ে যায়। রিয়া আর দুর্গা এটা দেখে ভয় পেয়ে যায়। এই ঘরটা তো বন্ধ রয়েছে, কিন্তু এই ম্যানিকুইনটা নিজের থেকে কি করে পড়ে গেল? আমি তো একেবারে ভয় পেয়ে গেছিলাম। তখনই ওখানে একটা লোক চলে আসে আর রশ্মি সিমরানকে বকাবকি করতে লাগে। তোমরা এখানে কি করছো? তোমরা জানো না যে ড্রামা রুম অনেক বছর ধরে বন্ধ রয়েছে? এখানে আর কোনো ড্রামা প্র্যাকটিস হয় না। আমরা এটা জানতাম না, আমরা এই কলেজে নতুন এসেছি। আপনি কি আমাদের ড্রামা রুমটা কোথায় বলতে পারবেন? ফার্স্ট ফ্লোর, চতুর্থ রুম। আজকের পর আমি তোমাদের এখানে যেন না দেখি। তোমরা জানো না যে এটা কত মারাত্মক হতে পারে। এখানে যখন খুশি যা ইচ্ছে তাই হতে পারে। আপনি কি বলতে চাইছেন? এই ঘরে একটা অদৃশ্য রহস্য লুকিয়ে রয়েছে, যেটা কেউ কখনো দেখতে পায় না। এই ঘরের কারণে অনেক লোকের প্রাণ চলে গেছে। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আসার সাহস আর কখনো করবে না। রিয়া আর দুর্গা ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়, আর ড্রামা রুমে এসে অমিত আর সোহনকে সব কথা খুলে বলে। দুজনেই কথাগুলোকে মিছে ভেবে তাদের মজা ওড়াতে শুরু করে দেয়। তোমরা দুজন না যে কারোর কথা শুনে ভয় পেয়ে যাও। ও কোনো স্টুডেন্ট ছিল যে তোমাদের ভয় দেখানোর জন্য এইসব কথা বলেছিল। হ্যাঁ, আমরা চাই তোমাদের কথাই সত্যি হোক। অমিত আর বিনোদ ড্রামা রুম দেখতে যাওয়ার প্ল্যান করে নিল। রিয়া আর দুর্গা মানা করে দেয়, কিন্তু তা সত্ত্বেও তারা কারোর কথা শুনল না। আর কাউকে কিছু না বলে রাতে ওই ড্রামা রুমে ওরা পৌঁছে যায়, কিন্তু ওখানে তখন কোনো তালাই লাগানো ছিল না। দুজনে ভেতরে গিয়ে দেখল ওখানে অনেকগুলো নাটকের কাপড় আর গয়না রাখা ছিল।
এই মেয়েগুলোও না এখানে কোথায় ভূত আছে? মেয়েরা নিজেরাও ভয় পেয়ে যায় আর আমাদেরও ভয় পাইয়ে দেয়। অমিত আর বিনোদ ড্রামা রুমে ঘুরে সব কিছু দেখতে শুরু করলো। তারপর ওদের মনে হলো যে কেউ ওদের পেছন থেকে পার করলো। অমিত ঘুরে সেদিকে দেখলো, তখন ওখানে কেউই ছিল না। তখনই একটা ম্যানিকুইন নিজের মাথা নাড়াতে শুরু করে দিল। এই ম্যানিকুইন নিজের থেকে মাথা কি করে নাড়াচ্ছে? হয়তো কোনো ইঁদুর করছে হবে। তখনই ঘরের দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে যায় আর ওখানে ঘুঙুরের আওয়াজ শুনতে পাওয়া যেতে লাগলো। হঠাৎ বিদ্যুৎও চলে গেল আর সব ম্যানিকুইনগুলো নিজের থেকে নড়তে লাগলো। এটা দেখে অমিত আর বিনোদ খুব ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগে, কিন্তু ওখান থেকে পালানোর কোনো রাস্তাই ছিল না। আর এটা আসলে কি হচ্ছে? আমার তো খুব ভয় লাগছে। তখনই ওখানে অমিতের কেউ পা ধরে নিজের সঙ্গে নিয়ে যেতে লাগে। অমিত ভয় পেয়ে যায় আর ও নিজেকে থামানোর চেষ্টা করতে লাগে, কিন্তু একটা অদৃশ্য শক্তি অমিতকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা ম্যানিকুইন পায়ে হেঁটে ওখানে চলে আসে আর অমিতের পা ধরে উল্টো দিকে ঝুলিয়ে দেয়। এটা কি হচ্ছে? আমি নিজের থেকে হাওয়াতে কি করে ঝুলে গেলাম? হঠাৎ অমিতের হাত পা কেউ যেন মুড়ে ভেঙে দিচ্ছে। অমিত যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে যায় আর ও ছটপট করতে লাগে। এমন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি ওর উপর নিজের কবজা করে নিয়েছে। ছটপট করতে করতে অমিতের মৃত্যু হয়ে গেল। অমিত, আরে ভাই, যদি এটা তোমার কোনো মজা হয় তাহলে আমার খুব ভয় লাগছে অমিত। তখনই অমিতের পেছন থেকে এক ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে ম্যানিকুইন দাঁড়িয়ে পড়ে। তার চোখ দুটো চমকাতে শুরু করে দেয় আর গলায় হাত লাগিয়ে ওর গলাটা টিপতে শুরু করে দেয়। বিনোদ কোটটাকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা করতে পারল না। বিনোদ যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কে তুমি? ছেড়ে দাও আমাকে। অমিত, অমিত কোথায় তুমি? ওই ম্যানিকুইন বিনোদের ঘাড় ধরে মোচড়ে দেয়। বিনোদের চোখ দুটো বাইরে চলে আসে, ওর মুখ থেকে রক্ত বেরিয়ে চলে আসে আর ওর মৃত্যু হয়ে যায়। পরের দিন রিয়া আর দুর্গা বিনোদ আর অমিতের পারফরমেন্সের জন্য অপেক্ষা করছিল। এরা দুজনে রাতের বেলায় ড্রামা রুমে চলে যায়নি তো? আমাদেরকে ওখানে কি দেখতে হবে? রিয়া আর দুর্গা ড্রামা রুমের কাছে চলে যায়, কিন্তু ওখানে তখন তালা ঝোলানো ছিল। দুজনে জানলা দিয়ে ভেতরে উঁকি মারে, কিন্তু ওখানে কিছুই দেখতে পেল না। এখন আমরা পারফর্ম কি করে করব? এভাবে তো আমাদের কলেজ হেরে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এই দুজনের তো কোনো পাত্তাই নেই। রিয়া আর দুর্গা অমিত আর বিনোদকে অনেক খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু ওদের দুজনকে পাওয়া গেল না। রাত হয়ে গেল। তখনই দুর্গা অমিতের আওয়াজ শুনতে পেয়ে গেল। মেয়েরাও না, কোথায় শুনলে ভূত তুমি? এখানে? অমিতের আওয়াজ শুনতে পেলাম। ও আমাদেরকে ডাকছে। আমি তো কোনো আওয়াজ শুনতে পাইনি। দুর্গা ওই আওয়াজের পেছনে চলে যায়। রিয়াও দুর্গার সঙ্গে সঙ্গে চলে যেতে থাকে। তারা দুজন সেই ড্রামা রুমের কাছে পৌঁছে যায়। এইবারে ড্রামা রুমের তালা আগে থেকেই খোলা ছিল। দুজনে ড্রামা রুমের ভেতরে ঢুকে পড়ল। অমিত, তুমি কোথায়? আমাদেরকে আওয়াজ দাও। আওয়াজ এখান থেকেই আসছিল, কিন্তু এখানে তো কেউই নেই। তখনই ওই ড্রামা রুমের দরজা বন্ধ হয়ে যায়। রিয়া আর দুর্গা ভয় পেয়ে যায়। তখনই ওখানে সব ম্যানিকুইন্সগুলো নড়তে শুরু করে আর হাসতে শুরু করে। এসব কি হচ্ছে দুর্গা? এ তো কোনো অদৃশ্য শক্তি মনে হচ্ছে। দুজনে ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পালানোর কোনো রাস্তাই ছিল না। তখনই ওই ভয়ঙ্কর ম্যানিকুইন রিয়ার কাছে এসে তার মাথা ধরে দেওয়ালে নিয়ে গিয়ে ধাক্কা মেরে দিল। দেওয়ালে মাথা লাগা মাত্রই ভেঙে একেবারে চুরমার হয়ে গেল আর রিয়ার তো হয়ে গেল। রিয়ার শরীর নিচে পড়ে যায় আর ওর মাথা দেওয়ালে চিপকে রয়ে গেল। কে তুমি? আর সবাইকে এত নির্দয়ভাবে কেন মারছো? তখনই কেউ রিয়ার পা ধরে ওকে সঙ্গে নিয়ে যেতে লাগলো আর একটা বড় বাক্সের মধ্যে ওকে পুরে দিয়ে সেটা বন্ধ করে দিল।
দুর্গা বাইরে বেরোনোর জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ ওর আওয়াজ বাইরে শুনতেই পাচ্ছিল না। ওই বাক্সতে বন্ধ দুর্গার মৃত্যু হয়ে গেল। দীপক নিজের জীবনে খুব সুখী ছিল। ও নিজের গ্রামের পুরনো বাড়িতে একাই থাকতো আর কৃষিকাজ সামলাতো। জীবনটা ওর হিসেব মতোই কাটছিল, কিন্তু তখনই ওর গভীর সদমা লাগলো এটা জেনে যে ওর জীবনে এখন আর কয়েকটা দিনই বেঁচে আছে। ওর একটা রোগ আছে যেটা 3rd স্টেজে পৌঁছে গেছে, আর এখন বলতে গেলে ওর কাছে আর 1 মাসই বেঁচে রয়েছে। একদিন সন্ধেবেলায় দীপক তার জমি থেকে বাড়ি ফিরছিল। তখনই ও কোনো একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল। ওই মেয়েটা ঘোমটা দিয়ে রেখেছিল, যে কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। আরে, কে তুমি? আর এত রাত্রে নির্জন জমিতে কি করছো? ওই অজানা মেয়েটা কাঁদতে কাঁদতে, আমার নাম মঞ্জু। আরে মালিক, এখন কি আর বলি, আমি গ্রামের রাস্তা হারিয়ে ফেলেছি। আমার কিছু বুঝতে পারছি না যে আমি কি করি। কোনো জানা পরিচিত বা ভালো মানুষকেও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি আজ তুমি পুরো রাত এই শুকনো জমিতে এইভাবেই কাঁদতে থাকবে? তাহলে এখন আর আর কি করব মালিক? এই অভাগের ভাগ্যে এটাই লেখা আছে। দীপক মনে মনে ভেবে বলল, এমনিতেও একটা অবলা নারী, আমাকে ওর সাহায্য করা উচিত। আচ্ছা শোনো, আজ রাতের জন্য তুমি আমার বাড়ি চলো। আজকের রাত তুমি ওখানেই থেকে যেও, আর কাল ভোরে উঠে চলে যেও। হ্যাঁ, ঠিক আছে মালিক, যেমনটা আপনি বলবেন। দীপক মঞ্জুকে 1 রাতের জন্য জায়গা দিয়ে দেয়। পরের সকালে দীপক এক গভীর কিন্তু ক্লান্তি সহ রাত কাটিয়ে বিছানা থেকে উঠে পড়ে। ও যখনই সামনে এগোয়, ও মঞ্জুকে আয়নার সামনে চুল আঁচড়াতে দেখতে পায়। তাকে দেখে কিছু সময়ের জন্য তো দীপক তার প্রতি মগ্ন হয়ে যায়। দীপক মনে মনে বিড়বিড় করল, এ তো কোনো অপ্সরার থেকে কম নয় রে। গত রাতে ঘুমটা ঢেকে রাখার জন্য ও তার চেহারাটা দেখতে পায়নি, কিন্তু এখন যখন ও তার সুন্দর চেহারাটা দেখল, তো তাকে পছন্দ করে বসল। মালিক, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। আরে, এত তাড়াতাড়ি? চলো গরম গরম চা হয়ে যাক। দীপক চা তৈরি করে নিয়ে আসে। দীপকের পুরো ইচ্ছে ছিল যে ওর মনে মঞ্জুর জন্য কি চলছে সেটা বলে দেবে, কিন্তু ওর মধ্যে এত সাহস কোথায় ছিল? যাই হোক, দুজনে একসাথে চা খেলো, আর দীপক যেতে যেতে তাকে বলল, মঞ্জু, এখন আমরা ভালো বন্ধু হয়ে গেছি, তাহলে তুমি আসা যাওয়া করো আমার সাথে দেখা করতে। হ্যাঁ অবশ্যই, এবার আমি আসি। এর 2 দিন পর হঠাৎ দীপক খুব অসুস্থ হয়ে পড়ল। ওর কারো সাহায্যের দরকার ছিল। ওর কেউই আপন বলে ছিল না, আর না ওর কোনো পরিবার বলে ছিল। কিন্তু তখনই ওর মঞ্জুর কথা মনে পড়ে যায়। যখনই ওর মাথায় মঞ্জুর নাম মনে পড়ে, তখনই দরজায় একটা বেল বাজল। দীপক আস্তে আর ক্লান্তি সহ আওয়াজে, দরজা খোলাই আছে, ভেতরে আসতে পারো। দরজার বাইরে মঞ্জু দাঁড়িয়েছিল। সেই সময় ঘড়িতে রাত 10টা বেজেছিল। আরে মঞ্জু, তুমি এখানে এত রাতে? আপনি আমাকে মনে করলেন আর আমি হাজির। চলুন এইসব বাদ দিন, আমি আপনাকে এক্ষুনি ঠিক করে দেব। না মঞ্জু, এখন তো ডাক্তারও বলে দিয়েছে আমাকে বাঁচানো যাবে না।
এখন ব্যাস কয়েক সপ্তাহের মধ্যে আমি মরে যাব। আরে না, শুভ কথা বলুন। আমি বললাম তো, শুধু আমাকে 2 দিন সময় দিন, আমি আপনাকে একেবারে সুস্থ করে দেব। সেই রাতে মঞ্জু দীপককে গরম পট্টি লাগিয়ে সেঁক দেয়, আর দীপকেরও কখন যে ঘুম ধরে গেল ও জানতেই পারল না। পরের দিন সকাল হলো, তখন মঞ্জু আগে থেকে উঠে জেগেছিল আর দীপকের জন্য চা তৈরি করে নিয়ে আসলো। সেদিন পুরো দিন মঞ্জু দীপকের পুরো জোর লাগিয়ে দেখাশোনা করছিল আর কিছু হার্বাল ওষুধও দিল। আজকের রাতে দুজনে একই বিছানায় বিশ্রাম করছিল। দীপক নিজের ওপর নিয়ন্ত্রণ করতে পারেনি আর গিয়ে মঞ্জুকে জড়িয়ে ধরল। মঞ্জুও যেন দীপকের সাথে খুব বেশি শান্তি পাচ্ছিল। দুজনে সেই রাতে খুব ইন্টিমেট হলো, একদম স্বামী স্ত্রীর মতো। যাই হোক, সেটা আলাদা ব্যাপার যে সে বিবাহিত ছিল না। মঞ্জু দীপকের প্রেমে পাগল ছিল, সেও নিজেকে থামাতে পারেনি। পরের দিনে যখন দীপকের ঘুম ভাঙল, তখন ওর খুবই ভালো অনুভব হচ্ছিল। ওর কোনো রকম জ্বর, যন্ত্রণা বা অসুস্থতার সংকেত একদম দেখতে পাওয়া যাচ্ছিল না। ও মঞ্জুকে ডাক দিতে শুরু করল, কিন্তু মঞ্জুকে ও গোটা ঘরে কোথাও দেখতে পেল না। ও ভাবল যে লজ্জা পেয়ে চলে গেছে হয়তো, আবার অবশ্যই আসবে। কিন্তু সে নিজের দেওয়া কথা পুরো করেছে, যেটা সে বলেছিল যে সে দীপককে মাত্র 2 দিনের মধ্যে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। ও নিজের ডাক্তারের সঙ্গে দেখা করল, আর এইবারে ওর হেলথ রিপোর্ট খুবই ভালো ছিল। ও একদম সেফ ছিল। এখন ও সেই মেয়েটার খোঁজ করতে লাগলো, কিন্তু সেই মেয়েটাকে মানে মঞ্জুকে ও কোথাও দেখতে পেল না। আজও এটা একটা গভীর রহস্য যে আসলে সেই মেয়েটা দীপকের কে ছিল, যে ওকে জীবন দিয়েছিল কিন্তু তারপর উধাও হয়ে গেল। কোথাও সে কেউ প্রেমে পড়া ডাইনি ছিল না তো?